সত্যি তুমি আগ্রহী? আমার বিশ্বাস হচ্ছে না। এসো, এই হাতে আমার একটা চিমটি কাটো, দেখি স্বপ্ন দেখছি নাকি সত্যি। সিরাত এবার ভয়ে জমে যায়। সে কখন এসব বলল? এই লোক কি কখনো ভালো হবে না? সবসময় বাজে চিন্তা। তাই ইচ্ছে করে জোরে দিল প্রমুখের হাতে চিমটি। প্রমুখ ব্যথায় সিটকে দূরে সরে গেল, হাত ছেড়ে বলল, তাহলে সত্যি। যাক বাবা, আজকাল তুমিও আমাকে উস্কে দিচ্ছ। তুমি আমাকে ভালো হতে দিলে না সিরাত, ভেরি ব্যাড। প্রমুখ ঠোঁট কামড়ে গভীর নয়নে তাকায় সিরাতের পানে। সিরাতের হৃদয় অবিরত ধুকপুক করছে, ভয়ে শুকিয়ে আসছে গলা। সে তো কাহিনী শুনতে চেয়েছে, এখন এই পাগলকে কিভাবে বুঝাবে সে? না, এ হতে পারে না। সিরাত আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার ফলে দেয়ালে পিঠ ঠেকলো তার। প্রমুখ এবার চট করে সিরাতের কোমরে বাঁকা খাজে হাত রাখলো। তৎক্ষণাৎ সিরাত কম্পিত গলায় বলল, দেখুন, আমি বলতে চেয়েছি। প্রমুখ ডান হাত সিরাতের ঠোঁটে রেখে থামিয়ে দিল তাকে। সিরাত ভয়ে শিউরে ওঠে। প্রমুখের বাম হাত কোমর থেকে গালে অবস্থান করে। সিরাতের গাল দুটি নিজের হাতের মাঝে রেখে তার ওষ্ঠ এগিয়ে নিল সিরাতের ওষ্ঠের কাছে। আর একটু হলেই দুটি উষ্ণ অধরের মিলন ঘটবে আজ। প্রমুখ নেশাতুর দৃষ্টিতে সিরাতের কম্পিত ঠোঁটে তার অধর মিলিয়ে দেওয়ার মুহূর্তে সেই সময় প্রমুখের ফোন বেজে উঠল। তৎক্ষণাৎ বিস্ফোরণ দৃষ্টিতে সিরাত চোখ বড় বড় করে তাকায়। প্রমুখের মেজাজ যেন দ্বিগুণ হলো। সে হালকা সরে তাকায় পাশের বালিশের নিচে মোবাইলের দিকে। মুহূর্তে আবারও চোখ সরিয়ে ফোন কলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও এগিয়ে যায় সিরাতের ওষ্ঠের নিকট। তৎক্ষণাৎ আবারও কল বাজে। তীক্ষ্ণ আওয়াজে মেজাজ চটে যায় তার। গাল থেকে হাত নরম করতে সিরাত দূরে সরে বলল, জরুরি কল বোধহয়। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোন হাতে তুলল। চোখে পড়ল কবিরের হাসি মুখের ছবি। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। রাগে ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়। নিজেকে আজ সে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। আর সময় পেলি না? এই সময় কেন ডিস্টার্ব করলো? রাগ তরতর করে বাড়তেই ফোন কানে নিয়ে বারান্দায় যে ওপাশ থেকে কবির বলল, স্যার, এত রাতে আইসক্রিম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আসলে বউটা খুব বায়না ধরেছে, আইসক্রিম খাবে। সেই সন্ধ্যা থেকে কোনোভাবেই সামলাতে পারছি না আমি। কি করি বলুন তো? আপনার জানাশোনা থাকলে লোকেশন পাঠিয়ে আমাকে এই বউরূপী অত্যাচার থেকে উদ্ধার করুন। কি যে বিপদে আছি বলে বোঝাতে পারবো না। প্লিজ স্যার, বাঁচান আমায়। বউ বলেছে আজ আইসক্রিম না খাওয়ালে আমাকেও তার কাছে ঘেঁষতে দেবে না। আপনি জানেন না, বউ আমার খুব জেদি, যা বলে তাই করে ছাড়ে। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি কাছে যেতে দিচ্ছে না। তখন আমি আদরের অভাবে অচিরেই অক্কা পাবো। স্যার, আপনিও একজন দায়িত্ববান অ্যাসিস্ট্যান্ট হারাবেন। আমি চাই না আপনার ক্ষতি হোক। তাই ভয়ঙ্কর বিপদ থেকে দ্রুত উদ্ধার করুন আমায়। তুই বরং মরেই যা, এমনিতেও আজ এই তোর জীবনের শেষ রাত। প্রমুখ গর্জে উঠল। হাতের ফোন শক্ত করে ধরে আবারও উচ্চস্বরে বলল, আজ কসম করছি কবির, আমাকে বিরক্ত করার মাসুল কড়াই ঘন্টা কালকে দিতে হবে তোকে। কবির হতবাক। স্যারের রেগে যাওয়ার ইঙ্গিত বুঝে ভয়ে হালকা ঢোক গিলল। মিনমিনে স্বরে বলল, রেগে যাচ্ছেন কেন? প্রমুখ দাঁতে দাঁত চেপে আবারও ধমকে উঠে বলল, আমার খুশিকে তো সহ্য হয় না। এত রাতে কল করেছিস আজগবি গল্প শুনতে। শালা কত বছর পর বউ একটু কাছে টেনেছে, এটা এটা তো সহ্য হলো না। ঠিকই তুই ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ যদি রোমাঞ্চের 12টা বাজে তবে আমি তোকে জীবনের জন্য দেবদাসের মতো বউ ছাড়া করার পথ বের করবো। কবির থতমত খায়। আমতা আমতা করে আয়াতুল কুরসি পাঠ করছে। প্রমুখ রাগে ফোঁস করে কল কেটে দেয়। বারান্দায় সোফায় ধপ করে বসে দুহাতে মাথার চোখ টেনে চিৎকার করে উঠল। সিরাত ভয়ে শিউরে ওঠে। বুকের ভেতরে যন্ত্রটা অবরত ধুকপুক করছে। একটু আগে কি থেকে কি হচ্ছিল। ভাগ্যিস আহম্মক কবির ঠিক সময় কল করলো। যদিও এবার ভয় হচ্ছে প্রমুখ যে ধাঁচের লোক সত্যি সত্যি কবিরকে কাল উপরে পাঠিয়ে দেয়। বেচারা বউ ছাড়া থাকবে কিভাবে? মুহূর্তেই হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিট বাদেই প্রমুখ মুখে মৃদু হাসি নিয়ে বিছানায় বসলো। সিরাত চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। প্রমুখ আস্তে আস্তে সিরাতের উপর ভর দিল। তার দুই হাত সিরাতের মাথার দুপাশে দেওয়া। দেখে মনে হবে একজন আরেকজনের উপর শুয়ে আছে। প্রমুখের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখে। দুরু দুরু বুক নিয়ে আস্তে করে চোখ খুলতে সিরাত ভড়কে যায়। চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কি করছেন? সরুন বলছি। প্রমুখ এবার নাকে নাক ঠেকে জোরে শ্বাস ফেলে। সিরাতের অবস্থা ভেগাতিক। সে পারছে না ঠিকঠাক নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মরে যাবে সে। প্রমুখ এক হাতে সিরাতের গাল স্লাইড করতে করতে বলল, কাছে টেনে দূরে সরে দিচ্ছ কেন? সিরাত ভয়ে দুই হাত দিয়ে প্রমুখের বুকের পাটায় ধাক্কা দেয়। প্রমুখ এবার দুষ্টু হেসে সিরাতের কানের লতিতে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল, চলো কন্টিনিউ করি। সিরাত ভয়ে শিউরে ওঠে।
কেমন গলা থেকে একটা শব্দও বেরোচ্ছে না। আজ বোধহয় মরেই যাবে, তার আগে এই লোককে সরাতে হবে। হঠাৎ মস্তিষ্ক হালকা বুদ্ধি আসে। সে চোখ অস্বাভাবিক বড় করে কম্পিত কণ্ঠে বলল, সরুন, আমাকে ওয়াশরুমে যেতে দিন, খুব চাপ দিয়েছে, হয়তো এখানেই হিসু করে দিব। প্রমুখ কপালে চামড়ায় ভাঁজ ফেলল, অতঃপর অধর বাঁকিয়ে হেসে বলল, পালাতে চাইছো? পালাবো কেন? আর পালিয়ে কত দূরেই বা যাবো? তা ঠিক। সত্যি ওয়াশরুম পেয়েছে? রাত আর নিতে পারছে না প্রমুখের এত কাছে আসা। কথা বলার সময় প্রমুখের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে। সারা দেহের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। শিরশির করছে পায়ের তালু। সে উপায় না পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি আর পারছি না, মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। প্রমুখ তৎক্ষণাৎ ছেড়ে দেয় তাকে। এক সেকেন্ডে নিজের বালিশে চলে আসে। সিরাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকের বাঁ পাশে হাত রেখে অবিরত বড় বড় শ্বাস নিয়ে উঠে বসলো। চোখ বন্ধ করে জামার ওড়না খামচে ধরল। প্রমুখ কপাল কুঁচকে বলল, যাচ্ছ না কেন? যাচ্ছি। তা জড়িয়ে আসছিল তার, কোনো মতে বলেই দৌড়ে পালালো ওয়াশরুমে। ভাগ্যিস বুদ্ধি করে বলেছিল, নয়তো কি হতো আজ। এই প্রমুখ এত ভয়ঙ্কর কেন? এর থেকে রাগী প্রমুখ ঢের ভালো ছিল। আয়নায় তাকে অনবরত পানি ছেটালো মুখে। এখনো আত্মা কাঁপছে তার। মুখ মুছে দু হাত দিয়ে মুখ ডেকে আল্লাহ আল্লাহ করতে থাকে। ফজরের আজানের শব্দে চট করে ঘুম ভাঙল সিরাতের। চোখ খুলে ওপাশে ঘুরতেই ধপ করে পড়ল মেঝেতে। ও মাগো বলে চিৎকার করতে মুহূর্তে সমস্ত ঘুম উবে গেল তার। আশেপাশে লক্ষ্য করে বুঝতে পারল খাট থেকে নয়, বরং ব্যালকনি সোফা থেকে পড়ে গিয়েছে সে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলো সোফায়। মস্তিষ্ক সচল করে মনে করতে লাগলো রাতের সেই ভয়ঙ্কর কাহিনীর কথা। সিরাত ওয়াশরুমে গিয়ে প্ল্যান করে আজ সারা রাত সেইখানেই কাটিয়ে দিবে। নয়তো বাঘের গুহা থেকে সশরীরে বের হতে পারবে না। যেই ভাবা সেই কাজ। পাক্কা 30 মিনিট পায়চারি করার মাঝে সে হঠাৎ ভাবলো, খবিশ বেটা একবারও দরজায় নক করলো না। লোকটা করছে কি? মনে মনে ভাবতে লাগলো আরো কিছু সময়। ততক্ষণে রাত বাজতে চলল 2টা। নেহাত প্রমুখ শোয়ার সময় বলেছিল আজ তার ঘুম পাচ্ছে। এই কথা তৎক্ষণাৎ মনে পড়ল সিরাতের। অমনি তার চোখ দুটি চিকচিক করে ওঠে। ঠোঁটে দেখা গেল হাসির রেখা। খুশিতে 2 হাত 2 দিকে দিয়ে বলল, ইয়াস, এই সুযোগ। পর আস্তে আস্তে দরজা খুলে মাথা বাইরে দিয়ে হালকা উকি দিল। না, জেগে নেই প্রমুখ, হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে কাদা। এই সুযোগে ধীর পায়ে বিছানার কাছে গিয়ে ঝুঁকলো প্রমুখের মুখের কাছে। ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে রইল। রক্তলাভ বেহায়া ঠোঁট জোড়ার দিকে নজর দিয়ে সিরাত ঢোক গিলল। এরপর চোখ বন্ধ করে হাত নাড়ল প্রমুখের মুখের সামনে। পরীক্ষা করলো সত্যি ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, সত্যিই সে ঘুমিয়ে গেছে। স্বস্তি পেয়ে পা টিপে টিপে তার বালিশে মাথা রাখলো। ঘুম আসছে না। প্রায় 10 মিনিট পর চোখ বন্ধ করতেই চট করে মনে পড়ল এই বাঘের সাথে আজ ঘুমানো রিস্ক। পাশ ফিরে একবার নজর দিয়ে দৌড়ে চলে যায় ব্যালকনিতে। সেখানে আধা ঘন্টা মোস্টামুষ্টি করেই ঘুমিয়ে তলিয়ে যায়। সিরাত সোফা থেকে উঠে পড়ল। এখন আর তার ঘুম আসবে না, বড় বাঁচা বেঁচে গেল। কোথায় সে অপেক্ষায় ছিল অতীতের কথা শুনবে, আর ওই লোক উল্টো বুঝে তার ধৈর্যের 12টা বাজিয়ে দিল। তপ্তশ্বাস ফেলে বিড়বিড় করল, শয়তানটাকে খেপিয়ে দেয়াই আমার জীবনের বড় ভুল। কথা শেষ হতেই হতাশ হয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে একা একাই বলল, আজ তোর জন্যই বড় বাচ্চা বেঁচে গেলাম। এরপর গেল কিচেনে। এই বাসায় আসার পর কোনোদিনও মনের ভুলেও কিচেন তো দূর, অন্য সকল রুমেও আসেনি। তাই ভাবলো সকালে স্নিগ্ধ বাতাসে নিজেকে বিলিয়ে দিবে। সেই কথা মতো এক কাপ চা নিয়ে ছাদে চলে গেল। জুলেখা উঠে প্রতিদিনের মতো 2 জন সার্ভেন্টের সাথে হালকা নাস্তা বানালো। আজ স্কুলে প্রাইভেট আছে তার। কথা অনুযায়ী এই বিকেলের দিকেই মায়ের সেই মাটির ছোট ঘরটার উদ্দেশ্যে রওনা হবে সে। মনটা আজ বড্ড ফুরফুরে। নাস্তা বানানোর মাঝে সিরাত নিচে আসলো। জুলেখার দিকে একবার তাকিয়ে রুমে চলে যায়। প্রমুখ ঘুম থেকে উঠলো 11টার একটু আগে। এতক্ষণ সিরাত পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখেছে। ঘুমের ঘোরেই প্রমুখ আষ্টে পৃষ্ঠে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, সিরাত, তোমার শরীর হঠাৎ কোলবালিশের মতো শক্ত কেন? এরপর আরও শক্ত করে 2 পা দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে কোলবালিশে হঠাৎ চুমু খায়। তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল। চট করে চোখ খুলে ভরকে যাওয়া কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, সিরাত ছি, এ কি করলাম আমি? শেষে কিনা বউবাদে কোলবালিশকে চুমু খেলাম। প্রমুখ দ্রুত উঠে গায়ের টি শার্ট ঠিকঠাক করে ফ্রেশ হয়। মনে পড়ল রাতের সমস্ত ঘটনা। ইস, সিরাত ওয়াশরুমে যাওয়ার পর কিভাবে যেন সে ঘুমিয়ে গেল। আহারে, মেয়েটা হয়তো অভিমান করেছে। হতাশার নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে আসলো। ভেবেছিল সিরাত এখানে, না পেয়ে কপাল কিঞ্চিত করে গম্ভীর কণ্ঠে ডাকলো, সিরাত, কোথায় তুমি? কোনো উত্তর নেই। প্রমুখ ফের ডাকার মাঝে দেয়াল ঘড়ি জানান দিল 11টা বেজে গেছে। সেদিকে তাকিয়ে থমকে গেল। এক্ষুনি বের হতে হবে, তাছাড়া ওই কবিরের সাথে বোঝাপড়া আছে তার। চটপট একটা কলা, জুস আর পরোটা খেয়ে উঠে পড়ল। তৎক্ষণাৎ সিরাত আসলো সেখানে। প্রমুখকে দেখে আজ কেমন মনে মনে লজ্জা পাচ্ছে সে। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে হঠাৎ চোখ টিপ মেরে চমৎকার করে হাসলো। তার প্রতি উত্তরে সিরাত লজ্জায় মুখ বাঁকায়। প্রমুখের তাড়া থাকায় দ্রুত রেডি হতে চলে যায়।
সেখানে সিরাত পেছন থেকে আমতা আমতা করে বলল, আমি ভার্সিটি যেতে যাচ্ছি, সামনে ইন কোর্স, তারপর টেস্ট। যাও, না করেছি কখনো? ওই খাতা মায়ের কাছে, সেখানে যেতে হবে। পাশের টেবিলের ডরে সব কিছু রাখা আছে, দেখো। সিরাত ভ্রু কিঞ্চিত করে টেবিলে ড্রয়ার খুলতে দেখলো সমস্ত বই গুছিয়ে রাখা। মুহূর্তে চোখ বড় করে প্রমুখকে বলল। কখন এনেছেন এগুলো? প্রমুখ পারফিউম মেখে হাতে ঘড়ি পরে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়ি নিচে আছে, সময় মতো চলে এসো। বেশি চালাকি করলে ট্যাং ভেঙে চলে রাখবো। বস, এই বিল্ডিং এ মহিলাটিকে ঢুকতে দেখেছিলাম। লোকটা গাড়ির গ্লাস নামিয়ে কালো চশমার ভেতর থেকেই তাকিয়ে রইল সামনের বিল্ডিং এর দিকে। এই বাসা তার অচেনা নয়, আজ থেকে কত মাস এখানে এসেছে সে, শুধু ভেতরে যাওয়া হয়নি। শার্টের হাতা গুটিয়ে বলল, 9 তলা ফ্ল্যাটে কোন ফ্লোর থাকে খোঁজ নিয়েছিস? জি, দারোয়ানকে টাকা খাইয়ে সব শিখিয়ে দিয়েছিলাম। লোকটার হঠাৎ রাগান্বিত গলায় চিবিয়ে চিবিয়ে বলল। এত কৈফিয়ত জানতে চেয়েছি, আসল কথা বল। ননসেন্স। লোকটি ভয়ে চুপসে গিয়ে উত্তর দিল, দ্বিতীয় তলায় থাকে বস। জানেন, অনেকবার ভেতরে যেতে চেয়েছে, কিন্তু ওই প্রমুখের দলবল সব বাসার চারপাশে দখল করে বসে থাকতো। সন্দেহজনক একটি লোককেও ভেতরে যেতে দিত না। আজ 3 দিন ধরে তারা যেন কোথায় গেছে দেখছি না। এই সুযোগে সকল খবর জোগাড় করেছি। চোখ থেকে কালো সানগ্লাস খুলে একটু ভাবুক হয়ে বলল, থাকবেই তো, এই বিল্ডিং এ যে তার শাশুড়ি আম্মাও থাকে। দুঃখ শুধু একটাই, জানতে পারিনি তিনি কয় তলায় থাকে। খুবই কষ্টজনক। শত্রুর শাশুড়ি হলেও তাকে আমি খুব সম্মান করি। একবার যদি সেই মমতাময়ী মুখটা দর্শন করতে পারতাম। হতাশার শ্বাস ফেলে সে স্থির নয়নে তাকিয়ে রইল সামনের অর্ধ খসে পড়া বিল্ডিংটার দিকে। অতঃপর ছেলেটিকে বলল, মোহিত, মহিলাটিকে ছোট্ট করে বোঝাতে হবে ওই দিন ওখানে গিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে, সেটি ইচ্ছে করি হোক কিংবা অনিচ্ছে। সিরাত দীর্ঘ 4টা মাস পর চিরচেনা ভার্সিটির সামনে এসে আবেগে কেঁদেই ফেলল। নাক টেনে কাঁদতে শুরু করলো সিরাত। আজ ঠিক কতদিন পর ভার্সিটির মুখ দেখতে পেল সে। খুশিতে চোখের পানি মুছে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্লাসের উদ্দেশ্যে গেল। ক্লাসের ভিতর যেতেই অনেকে এক আকাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসলো। এই ভার্সিটির কেউই জানে না সিরাতের কার সাথে বিয়ে হয়েছে, শুধু জানে হঠাৎ করে সিরাতের বিয়ে হয়ে যায়। এটাও অবশ্য অ্যাসাইনমেন্ট এক্সামে অনুপস্থিত হওয়ার ফলে সায়রা জানিয়েছিল প্রিন্সিপালকে। তারপরের দিনই প্রিন্সিপাল তাইমা খানমকে ডেকে পাঠায়। সায়রা বুদ্ধি করে সকালেই তাইমা খানমকে সমস্ত কথা শিখিয়ে দেয়। এটাও বলে প্রমুখের সাথে যে বিয়ে হচ্ছে এই কথা লুকাতে। তাইমাও প্রিন্সিপালের সাথে কথা বলে সিরাতের জন্য সময় চায়, আশ্বাস দেয় ফাইনাল পরীক্ষায় সে উপস্থিত থাকবে। এতে প্রিন্সিপাল সন্তুষ্ট হলো, যদিও সিরাত কখনো অনুপস্থিত, পরীক্ষায় খারাপ করা এসবের মধ্যে ছিল না, তাই আর তাইমা খানমের কথা নাকচ করেনি। সিরাতকে পেয়ে সবাই তার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। কার আগে কে জিজ্ঞাসা করতে পারে এরই প্রতিযোগিতা চলছে। একজন বলল, এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তো ভেবেছি পড়া বাদ দিয়ে সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছো। সিরাত হেসে কিছু বলার আগেই সামনের আবার বলল, কোথায় বিয়ে হয়েছে তোমার? সংসারের অনেক চাপ, তাই না? আরে, তোমার হাজবেন্ড পড়াশোনা করাতে চায় না বুঝি? আসলে জানো কি সিরাত, তোমার মতো মেয়েদের সাথে এমনই হয়। তার মধ্যে গরিবের মেয়ে হলে তো আর কথাই নেই। তা তোমার হাজবেন্ড কি করে? দেখতে কেমন? নিশ্চয়ই মোটা কালো সরকারি কর্মকর্তা। এক মেয়ে এই কথা বলতে সারা রুমের মেয়েরা উচ্চস্বরে গলা ফাটিয়ে হেসে উঠে। সিরাতের কেমন অস্বস্তি হচ্ছে, ইচ্ছে করছে বেরিয়ে যেতে। সে কিছু বলতেই পেছন থেকে একজন বলল, সুন্দরী মেয়েদের এই একটাই সুযোগ, তাদের জন্য সরকারি চাকুরিজীবীরা লাইন ধরে থাকে। তোরাই বল, সিরাতের এখন পড়াশোনা করার দরকার কি? কপাল হচ্ছে মস্ত বড়, পায়ের উপর পা তুলে জামাইয়ের টাকায় ফুটানি করবে, আর রাতের বেলা মোটা কুমড়ো পটাশ জামাইয়ের আদরে সব ভুলে যাবে। হ্যাঁ রে সিরাত, দুলা ভাইয়ের যখন ওই দানবের মতো হাতটা দিয়ে তোকে জড়িয়ে ধরে তখন তোর কেমন অনুভূতি হয়? শ্বাস নিতে পারিস তো ঠিক মতো? জড়িয়ে তো বাদই দে, যখন লিপ কিস করে। ঠাট্টার ছলে কথাগুলো বলতে সবাই একজনের উপর আরেকজন ঢলে পড়ল হাসতে হাসতে। সিরাত আর এসব মেনে নিতে না পেরে কান চেপে ধরে চিৎকার করে উঠল, চুপ করো সবাই, মুখে যা আসছে তাই বলছো, লজ্জা করছে না? অসভ্যমি, কিভাবে পারো একজনের বিষয়ে না জেনে উল্টাপাল্টা চিন্তা করতে, তার সামনেই তাকে যা তা বলতে? সবাই তৎক্ষণাৎ চেতে গেল। একজন রেগে সিরাতের বাহু হঠাৎ শক্ত করে ধরল। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল সিরাত। চোখ দুটি অপমানে তার টলমল করছে। এবার তাদের সাথে না পেরে ফুপিয়ে কেঁদেই ফেলল সে। সায়রা ক্যান্টিনে গিয়েছিল হালকা কিছু খেতে। হঠাৎ খালামুনির ফোন আসায় বেশ দেরি হয়ে যায় ক্লাসে যেতে।
সে আনমনে ক্লাসের সামনে আসতেই তার পা থেমে যায়। সারা ক্লাসরুমের মেয়েরা এক জায়গায় ভিড় করেছে, কাউকে ইচ্ছে মতোই বিশ্রীভাবে হেনস্থা করছে। সায়রা কপাল কুঁচকে ভাবল আজ পর্যন্ত ভার্সিটিতে এমন ঘটনার শিকার হয়নি সে। দ্রুত ভেতরে গিয়ে চিৎকার করে বলল, কি হচ্ছে এখানে? প্রিন্সিপালকে ডাকবো? সায়রার কথায় সবাই পেছনে ঘুরে তাকায়। অনেকে প্রিন্সিপালের ভয়ে যার যার সিটে বসে পড়ল। জায়গাটা খালি হতেই সায়রা দৌড়ে সামনে এসে তাকাতেই হতবাক হয়ে যায়। সিরাতের বাহু খামচে ধরে আছে ক্লাসের মধ্যে সবচেয়ে অসভ্য মেয়ে, যার মুখে লাগাম নেই সেই মেয়েটি না। এতদিন পর প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডকে দেখে যতটা না খুশি হলো তার থেকে বেশি রেগে গেল সিরাতের এমন হাল দেখে। সায়রা সিরাতকে দেখে দ্রুত সেখানে গিয়ে টিনাকে নিজের সকল শক্তি প্রয়োগ করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় টিনা বুঝতেও পারেনি সায়রা এমন কিছু করবে। সে ছিটকে পড়ে গেল আরেক বেঞ্চের কাছে, কোনায় লেগে মাথার সামনে বেশ ব্যথাও পেল। তৎক্ষণাৎ রেগে যায় সে। তার চারটা বান্ধবী তখনও সিরাতের পাশে দাঁড়ানো। একজন সায়রার দিকে তেড়ে যেতে সায়রা মেয়েটির চুলের মুঠি ধরে রাগান্বিত গলায় বলল, খুব পাওয়ার বেড়েছে তাই না? তোরা একা পেয়ে সিরাতকে আঘাত করছিস। আমার বেস্ট ফ্রেন্ডকে ব্যথা দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? এত সাহস সিরাতকে কাঁদাস? এবার দেখ আমি কি করি। তোদের সবার নামেই আমি কমপ্লেন করব। কথা শেষেই সায়রা মেয়েটার চুল ধরে দিল এক ধাক্কা, ছিটকে পড়ে গেল মেঝেতে। ভয়ে তখন আর কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না। সায়রা সবার দিকে আঙ্গুল তুলে বলল, সিরাত এতদিন পর ভার্সিটিতে এসেছে, কেন সবাই ঝামেলা করলি এমন করে? এর কৈফত কালই আমি নেব, একটা কেউ ছাড়বো না। সায়রার সামনে দাঁড়াতেই সিরাত উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সায়রা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে পিঠ বুলিয়ে সান্ত্বনা দেয়। বাহিরে চল, কথা আছে তোর সাথে। সিরাত সায়রার জামা আরো শক্ত করে ধরল। সায়রা রেগে সিরাতের বাহু ধরে সামনে দাঁড় করিয়ে ধমকে উঠে বলল, ন্যাকা কান্না শিখলি কবে থেকে? যখন সবাই মিলে তোকে আক্রমণ করলো তখন তুই পেছন থেকে চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিতে পারলি না? ছি সিরাত, আমি ভাবতেও পারছি না। যেখানে তোর স্বামী খুন করতেও দুবার ভাবে না, সেখানে তুই একটা ভিতর ডিম। লজ্জা পাওয়া উচিত তোর। কিভাবে পারলো তোর মতো বোকা গাধা মেয়েকে বিয়ে করতে? সায়রার কথা সবাই যখন কান পেতে শুনছিল, হঠাৎই এমন গুন্ডার কথা শুনে সবার গলা শুকিয়ে যায়। ভয়ে শিউরে উঠে সকলে। এতক্ষণ যা করেছে এসব যদি সিরাত তার স্বামীকে বলে দেয় তখন কি উপায়? একটা কেউ আস্ত রাখবে না। সায়রা দুজনার ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায়। সিরাতের হাত ধরে বাইরে বের হতে একজন ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, সিরাতের হাজবেন্ডকে সে কি গুন্ডা? গুন্ডার থেকেও বড় কিছু, যার কথা বলতে দেরি তবুও খুন করতে দেরি না। তোরা সবাই তাকে খুব ভালো করে চিনিস। যাকে দেখলে তোদের সারা রাতের ঘুম উধাও হয়ে যায় সেই হচ্ছে সিরাতের স্বামী। সায়রা এক রহস্যময় হাসি হেসে আলগোছে চলে আসলো ভার্সিটির মাঠে। তার পাশে বেঞ্চ রাখা, ওপরে মস্ত বড় বটগাছ। সিরাতের হাতে পানির বোতল দিয়ে বলল, এখন বল কি হয়েছিল ওখানে? সবাই তোকে হেনস্থা করছিল কেন? সিরাত পানি দিয়ে মুখ ধুয়ে খেয়েও নিল। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। ভাগ্যিস ঠিক সময় সায়রা এসেছিল, হয়তো আজ রেহাই পেত না সকলের হাত থেকে। কি হিংস্র এক একজন। সিরাত নাক টেনে লম্বা শ্বাস ফেলে বলল, ক্লাসে বসার পরেই সবাই আসলো আমার কাছে। এরপর এক একজন প্রশ্ন করতে থাকে, কোথায় বিয়ে হয়েছে, কেন আসেনি, জামাই দেখতে কেমন, আরো যাতা। এক পর্যায়ে চুপ করতে বললেই সবাই আমাকে আক্রমণ করে। তারপরের কাহিনী তো দেখলি। সায়রা দাঁতে দাঁত চেপে বলল, সবগুলোর ব্যবস্থা করব। আর বোকার মতো বসেছিলি কেন? চুল টেনে ছিঁড়ে ফেলতে পারলি না? আমি একা এতগুলোর সাথে পারবো? আমি পারলাম কিভাবে? অসহ্য। সিরাত কাচুমাচু করলো। সায়রা গালে হাত রেখে নরম স্বরে বলল, কেমন আছিস? চট করে তাকায় মৃদু হেসে বলল, চলছে। তোর কি খবর? আমারও চলবে। ভেবেছিলাম তোর এই মুখ আর কোনোদিন দেখবো না। আসতে দিল তাহলে? সিরাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, প্রথম থেকেই ভার্সিটি আসতে বলতো, আমি আসিনি। মন মরে গেলে কি আর ভার্সিটিতে ভালো লাগে? তা ঠিক। তাহলে কি করবি এখন? মনে তো হয় না তোকে ছাড়বে। ছাড়লে 1 মাস পরেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। হঠাৎ সিরাত ফুপিয়ে উঠে দুহাতে মুখ ঢেকে বলল, এরকম জীবন আমি কখনোই চাইনি সায়রা। কি থেকে কি হলো? সব সময় আমার সাথেই কেন এমন হয়? মা কেমন আছে, কি করছে কিচ্ছু জানি না। সায়রা জড়িয়ে ধরে তপ্ত শ্বাস ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দ্রুত হাত দিয়ে মুছে নিল সায়রা। এরপর সিরাতের মুখ থেকে চোখের পানি মুছিয়ে নরম স্বরে বলল, আফওয়ান পাগলের মতো খুঁজছে তোকে। ছেলেটা একদম ভালো নয়। কি বলিস? কবে থেকে খুঁজছে? বিয়ের পর থেকেই আমাকে যখন তখন কল করে বিরক্ত করত। একদিন আন্টির কাছে শুনলাম তুই ভালো আছিস। ওই দিনই সাফওয়ানকে ডেকে অনেক বুঝিয়েছি, অথচ সে বুঝতে নারাজ। আমাকে অকথ্য ভাষায় কথাও শুনিয়েছে। তারপর আমি ব্লক করে দিয়েছি সব কিছু থেকে। সায়রা একটু থেমে আবারও বলল, সিরাত, খালি চোখে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। এমনও হতে পারে খারাপের ভেতরেও একটা শুদ্ধ মন আছে।
আবারও মাত্রাতিরিক্ত ভালোর মাঝেও ভেতরে কিছু কুৎসিত মন আছে। এসব বুঝতে হলে তার সান্নিধ্যে তাকে চিনতে হবে। সিরাত মন দিয়ে ভাবলো কিছু। তবে কি সায়রার কথা একটু হলেও সত্যি লুকিয়ে আছে? কই, সিরাত তো কখনো এমন দেখেনি। ভেবেই দীর্ঘশ্বাস ফেললো। তার এটাও বিশ্বাস হচ্ছে না সাফওয়ান সায়রার সাথে বাজে ব্যবহার করেছে। সায়রা আবারও বলল, তুই বল, সাফওয়ানের জন্য তোর মনে কেমন অনুভূতি হয়? ভালোবাসিস তাকে? তাহলে আমি নিজে সাফওয়ানের হাতে তুলে দেব। কি বলছিস এসব? কখনোই সাফওয়ানের জন্য আমি টান অস্থিরতা অনুভব করিনি। শুধু কয়েকদিন কথা বলার একটু মায়া জন্ম নিচ্ছিল, এর থেকে বেশি কিছু নয়। সায়রা সিরাতের মাথায় তখন চাটি মেরে মৃদু হেসে বলল, তাহলে প্রমুখ সাহেবের জন্য বুঝি টান অনুভব করছিস? করবি তো, স্বামী বলে কথা। সিরাত রাগ দেখিয়ে সায়রার বাহুতে থাপ্পড় মেরে বলল, একদম না। তাকে আমি এখনো চিনতেই পারিনি। এক এক সময় এক এক রূপে হাজির হয়। আদৌ কি খারাপের মাঝে ভালো কিছু লুকিয়ে আছে? কেমন বিশ্বাস হয় না, মনে হয় তার সবকিছু অভিনয়। দুপুরের কাঠফাটা রোদের মাঝে কবির দাঁড়িয়ে আছে ঠিক ছাদের উপর। এটা প্রমুখের অফিসের ছাদ। প্রায় 45 মিনিট ধরে কবির ছাদে। একটু আগে প্রমুখ অফিসে আসতেই কবিরের গলা শুকিয়ে যায়। প্রমুখ তার সামনে মুচকি হেসে বলল, কবির, আমার ভাই, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে, চলো সাথে চলো। কবির ভয় পেয়ে যায়। হায় আল্লাহ, আজকেই বাঁচাবে তাকে। নির্ঘাত স্যার তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কি ভয়ঙ্কর! এসব ভেবেই মুহূর্তেই তার শরীর কাঁপাকাঁপি শুরু হলো। ভয়ে ভয়ে আতঙ্কিত সুরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।